আসসালামু আলাইকুম। আজকে আধুনিক পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্সের উপর দ্বিতীয় ক্লাসটা নেব। এই দ্বিতীয় ক্লাসে কি কি আমরা আজকে শিখাবো সেইটা লিখে রাখছি। দেখো আজকের শেখানোর বিষয় কি কি। ইলেকট্রনিক্সের ক্রমবিকাশ, দ্বিতীয় নাম্বারে আমরা লিখেছি ভ্যাকুয়াম টিউব, তারপরে পরিবাহী অন্তরক অর্ধপরিবাহী, তারপরে এন টাইপ অর্ধপরিবাহী, তারপরে পি টাইপ, তারপরে পিএন জংশন কি, এই কয়টা আজকে শিখাবো ইনশাল্লাহ। তাহলে চলো প্রথমে ইলেকট্রনিক্সের ক্রমবিকাশ কি এইটা নিয়ে আমরা আলোচনা করি। ইলেকট্রনিক্সের ক্রমবিকাশ মানে ইলেকট্রনিক্সের যে ইলেকট্রনিক্স যন্ত্রপাতির যে হচ্ছে উন্নতি হয়েছে, এই উন্নতিটাকে আমরা ইলেকট্রনিক্সের ক্রমবিকাশ বলছি। এই ইলেকট্রনিক্সের ক্রমবিকাশকে আমরা মোটামুটি তিন ভাগে ভাগ করে নিয়েছি। সেই তিন প্রকার কি কি? ইলেকট্রনিক্সের যে ক্রমবিকাশ হলো অর্থাৎ উন্নতি হলো, এই উন্নতির মূলে এই তিনটি জিনিস ছিল। একটা হচ্ছে ভ্যাকুয়াম টিউব, যেটা প্রথম আবিষ্কার করেছিল, তারপরে ট্রানজিস্টর আসলো, এরপরে হচ্ছে আইসি। এই তিনটার দিয়েই মূলত ইলেকট্রনিক্সের যে যন্ত্রপাতির উন্নতি হয়েছে, এই তিনটা দিয়েই উন্নতি করা হয়েছে। তো এটা আমরা বুঝে ফেললাম ইলেকট্রনিক্সের ক্রমবিকাশ কি। এখন আমরা জানবো হচ্ছে ভ্যাকুয়াম টিউব। এই যে ভ্যাকুয়াম টিউবটা কি এইটা জানবো। তো ভ্যাকুয়াম টিউবটা জানার আগেই আমাদের এই অ্যাডিশনের ক্রিয়া কি এইটা একটু জানতে হবে। অ্যাডিশন ক্রিয়া কি অর্থাৎ টমাস আলভা অ্যাডিশন ক্রিয়া কি সেইটা আগে জানতে হবে। এটাকে বলা হচ্ছে অ্যাডিশন ক্রিয়া। অ্যাডিশন ক্রিয়া এইটা কি? টমাস আলভা এডিসন 1883 সালে এই ফিলামেন্টের বাতি নিয়ে পরীক্ষা করতে গিয়ে তিনি লক্ষ্য করলেন যে বায়ুশূন্য কোনো স্থানে কোনো মাধ্যম ছাড়াই ফাঁকা জায়গার মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। আবার বলছি শোনো, 1883 সালে টমাস আলভা এডিসন ফিলামেন্টের বাতি নিয়ে পরীক্ষা করতে গিয়ে তিনি লক্ষ্য করলেন যে বায়ুশূন্য স্থানে ফাঁকা জায়গার মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। অবশ্য এই বিদ্যুৎ প্রবাহিতটা হয়েছিল একমুখী, আর এইটাকেই উনি বলছেন অ্যাডিশন ক্রিয়া। নিশ্চয়ই বুঝেছো অ্যাডিশন ক্রিয়া কি। অ্যাডিশন ক্রিয়া আমরা বোঝানোর চেষ্টা করলাম। অর্থাৎ টমাস আলভা এডিসন লক্ষ্য করলেন একটা ফিলামেন্টের বাল্ব নিয়ে লক্ষ্য করে দেখলেন, পরীক্ষা করতে গিয়ে তিনি দেখলেন যে বায়ুশূন্য স্থানে ফাঁকা জায়গার মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। এই ক্রিয়াটার উনি নাম দিলেন অ্যাডিশন ক্রিয়া। চলো একটু অ্যাডিশন ক্রিয়া কি আমরা লিখে ফেলি। অ্যাডিশন ক্রিয়া কি? 1883 সালে টমাস আলভা এডিসন ফিলামেন্টের বাতি নিয়ে পরীক্ষা করতে গিয়ে দেখলেন যে বায়ুশূন্য স্থানে ফাঁকা জায়গার মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। এটাকে অ্যাডিশন ক্রিয়া বলে। নিশ্চয়ই বুঝেছো অ্যাডিশন ক্রিয়াটা কি। এখন এই যে টমাস আলভা এডিসন এই বায়ুশূন্য স্থানে ফাঁকা জায়গার মধ্যে দিয়ে, এই যে এই বিষয়টা লক্ষ্য করো, বায়ুশূন্য স্থানে আবার বলছে ফাঁকা জায়গার মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। এই বায়ুশূন্য স্থানে ফাঁকা জায়গার মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে কিভাবে, আর এই পরীক্ষাটা কিভাবে করেছিলেন, সেই পরীক্ষাটার মতো করে আমরা একটা পরীক্ষা করব। এই পরীক্ষা দিয়ে আমরা এই বিষয়টা থিওরিক্যালি বুঝে ফেলবো। চলো একটু বুঝি। বায়ুশূন্য স্থানের মধ্য দিয়ে কিভাবে বিদ্যুৎ প্রবাহিত হয় সেইটা আমরা আসলে একটু দেখব। তাহলে দেখো, এটা আমরা নিলাম একটা বাল্ব। এই বাল্বের মধ্যে এখানে ফিলামেন্ট আছে, ফিলামেন্ট আছে, আর উপরে একটা ধাতব প্লেট পি রাখা আছে। এই
এখানে ব্যাটারির মাধ্যমে সংযোগ দেওয়া হলো। এই ব্যাটারিটাকে বলছি আমরা B1 ব্যাটারি, ঠিক আছে, B1 ব্যাটারি। আবার এখানে আরেকটা ব্যাটারি, সেটা হচ্ছে আরেকটা ব্যাটারিকে বলছি B2, এইটা দিয়ে, আর এখানে অ্যামিটার, এইটা দিয়ে এখানে সংযোগ দেওয়া হলো, ঠিক আছে। এইটা হচ্ছে এরকম করে এই পরীক্ষাটা আমরা করব। কিভাবে ফাঁকা জায়গার মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়েছিল সেইটা দেখানোর জন্য এরকম একটা পরীক্ষা আমরা করতে চাচ্ছি। এটা হচ্ছে একটা বায়ুশূন্য বাল্ব। এই বাল্বের এটা হচ্ছে ফিলামেন্ট এফ, আর এখানে একটা ধাতব প্লেট রাখছি। এখন দেখো এখানে একটা ব্যাটারি B1 সংযোগ করেছি। এই ব্যাটারি B1 এর সঙ্গে এই ফিলামেন্টকে উত্তপ্ত করেছি। ব্যাটারি B1 দ্বারা এই ফিলামেন্টকে উত্তপ্ত করেছি। এখন এই ফিলামেন্টকে যদি উত্তপ্ত করি তাহলে কি হবে? এখান থেকে ইলেকট্রন নির্গত হবে। ভালো করে লক্ষ্য করো, বলা হচ্ছে ব্যাটারি B1 দ্বারা এই বাল্বের ভিতরে এই ফিলামেন্টকে আমরা উত্তপ্ত করলাম। উত্তপ্ত করলে এখান থেকে ইলেকট্রন নির্গত হবে। কি নির্গত হবে? ইলেকট্রন। আমরা একটু লিখে রাখলাম, দেখো, ইলেকট্রন কি হবে? নির্গত হবে। ইলেকট্রন নির্গত হবে, এই বিষয়টা আমরা একটু বুঝবো, এই জন্য লিখে রাখলাম। দেখো B1 ব্যাটারির সাহায্যে এই ফিলামেন্টকে উত্তপ্ত করলে এই ফিলামেন্ট থেকে ইলেকট্রন নির্গত হবে, ঠিক আছে। আবার এই ব্যাটারি B2 সাহায্যে যদি আমরা পজিটিভ বিভব এই ধাতব প্লেটে দিই, তাহলে এই ধাতব প্লেট এই যে ইলেকট্রনগুলো নির্গত হলো এই ইলেকট্রনগুলোকে আকর্ষণ করবে। ফলশ্রুতিতে এই ইলেকট্রনগুলো এই ধাতব প্লেটে গিয়ে পড়বে। এইভাবে এই যে ছোটাছুটি করছে ইলেকট্রন, আমরা কিন্তু বলেছি যে এখান থেকে ইলেকট্রন নির্গত হবে। এখান থেকে কেন হবে? ব্যাটারি B1 এর সাহায্যে উত্তপ্ত করেছি ফিলামেন্টকে, তাহলে উত্তপ্ত করলে এখান থেকে ইলেকট্রন নির্গত হয়, ঠিক আছে। এই নির্গত ইলেকট্রন এই B2 ব্যাটারির পজিটিভ আয়নকে, পজিটিভ বিভবকে যদি এই প্লেটের উপর, ধাতব প্লেটের আমরা ফেলি, তাহলে এই ধাতব প্লেট এই যে ছোটাছুটি করা ইলেকট্রনকে আকর্ষণ করবে। ফলশ্রুতিতে এই ইলেকট্রনগুলো এই প্লেটের উপর পড়বে। অর্থাৎ এখান থেকে ইলেকট্রন একমুখী হয়ে, এই ফিলামেন্ট থেকে ইলেকট্রন একমুখী হয়ে ধাতব প্লেটের উপর গিয়ে পড়বে। দেখো এখানে একটা ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গার মধ্যে দিয়ে এই ইলেকট্রনগুলো ছোটাছুটি করে এই ধাতব প্লেটের উপর যা পড়বে। তাহলে আমরা কিন্তু জানি যে ইলেকট্রন বিদ্যুৎ প্রবাহের দিক হচ্ছে দুইটা। আমরা জানি একটা প্রচলিত দিক আর একটা প্রকৃত দিক। প্রচলিত দিকটা হচ্ছে ধনাত্মক প্রান্ত থেকে ঋণাত্মক প্রান্তের দিকে যায়, আর প্রকৃত দিকটা হচ্ছে ঋণাত্মক প্রান্ত থেকে ধনাত্মক প্রান্তের দিকে যায়। অর্থাৎ ইলেকট্রন যেদিকে যায় সেদিকেই বিদ্যুৎ প্রবাহিত হয়। অর্থাৎ দেখো ইলেকট্রন এই ফিলামেন্ট থেকে ধাতব প্লেট পি এর দিকে যাচ্ছে, সুতরাং বিদ্যুৎও এই ফিলামেন্ট থেকে এফ এর দিকে প্রবাহিত হচ্ছে। এটা প্রকৃত দিক, ঠিক আছে। এটা তাহলে আমরা বুঝলাম। আর এই যে ফাঁকা জায়গার মধ্যে দিয়ে ইলেকট্রন যাচ্ছে মানেই বুঝে ফেললাম বিদ্যুৎ যাচ্ছে, কারণ আমরা জানি ইলেকট্রন যদি চলাচল করে তাহলে বিদ্যুৎ প্রবাহিত হয়। তার মানে এই যে ফাঁকা জায়গার মধ্যে দিয়ে, এটা কিন্তু ফাঁকা জায়গা, এটা ফিলামেন্ট আর এটা হচ্ছে ধাতব প্লেট, এই জায়গায় মাঝখানে ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গার মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। এই যে এইটা লক্ষ্য করলেন এই বাল্ব নিয়ে, এটা কিন্তু বাল্ব, বায়ুশূন্য স্থান, এইটা প্রথম এডিশন লক্ষ্য করলেন। আর এইটার নাম দিলেন উনি হচ্ছে, কি নাম দিলেন? এডিশন ক্রিয়া। আর এই যে ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গা নিয়ে পরীক্ষা করলেন। এই যে যন্ত্রটা, এইভাবে এই যে যন্ত্রটা আবিষ্কার করলেন উনি, এই যন্ত্রটার নাম দিলেন হচ্ছে ভ্যাকুয়াম টিউব। ঠিক বুঝেছ? এখন আমরা এখানে যে লেখা রাখছি ইলেকট্রন নির্গত হয়,
কোথা থেকে? ফিলামেন্ট থেকে ইলেকট্রন নির্গত হয়। এটা লিখে রাখছি কেন, এটা একটু বোঝানোর জন্য। কোন পদ্ধতিতে ইলেকট্রন নির্গত হয়? কোন পদ্ধতিতে ইলেকট্রন নির্গত হয়? এখান থেকে ইলেকট্রন যে নির্গত হয়, বের হয়, কেন বের হয়, কোন পদ্ধতিতে বের হয়, এটা জানার জন্য এটা আমরা লিখে রাখছি। ঠিক আছে, তার মানে ইলেকট্রন নির্গত হয় কোন পদ্ধতিতে, এইটা। তাহলে আমরা জানি প্রত্যেকটা ধাতব বস্তুতে অসংখ্য মুক্ত ইলেকট্রন আছে, আর এই মুক্ত ইলেকট্রনগুলো কোনো বিশেষ আয়নের সঙ্গে সংযুক্ত থাকে না। তাহলে কি হয়? এই মুক্ত ইলেকট্রনগুলো সর্বদা সঞ্চরণশীল। এবং আরেকটা বিষয়, তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই মুক্ত ইলেকট্রনগুলো বৃদ্ধি পায়। এখন একটা ধাতব বস্তুকে যদি আমরা উত্তপ্ত করি, তাহলে সেখান থেকে ইলেকট্রন নির্গত হবে এবং এত বেগবান হবে যে ওই ধাতব বস্তু থেকে আরো দূরবর্তী অঞ্চলগুলোতে গিয়ে ওই ইলেকট্রনগুলো জমা হতে থাকবে। আবার বলছি, কোনো ধাতব বস্তুকে যদি আমরা উত্তপ্ত করি, দেখো এখানে কিন্তু আমরা B1 ব্যাটারি দ্বারা ফিলামেন্টকে কি করেছিলাম? উত্তপ্ত করেছিলাম। তাহলে বলা হচ্ছে কোনো ধাতব বস্তুকে যদি আমরা উত্তপ্ত করি, তাহলে ওই যে প্রত্যেকটা ধাতব বস্তুর মধ্যে অসংখ্য মুক্ত ইলেকট্রন আছে, তাহলে সেই মুক্ত ইলেকট্রনগুলো ছোটাছুটি করে আর এত বেগবান হয়, এত বেগ পায় যে সে ওই ধাতব বস্তুর এলাকা ছেড়ে দূরবর্তী অঞ্চলে ছোটাছুটি করে। এই যে উত্তপ্ত করে কোনো ধাতব বস্তু থেকে ইলেকট্রন নির্গত করা হলো, এই নির্গত ইলেকট্রনকে বলা হয় তাপীয় নিঃসরণ ইলেকট্রন। ঠিক আছে, তাহলে তাপীয় নিঃসরণ ইলেকট্রন। তাহলে এখানে এই যে ফিলামেন্টকে ব্যাটারি B1 দ্বারা উত্তপ্ত করলাম, কেন? এই জন্য করলাম কারণ ধাতব বস্তুর মধ্যে অসংখ্য মুক্ত ইলেকট্রন থাকে, আর এদের ধর্ম হচ্ছে ওর নিজস্ব এলাকা থেকে দূরবর্তী অঞ্চলে ছোটাছুটি করা। আর এই ব্যাটারি B2 দ্বারা এখানে আমরা কানেক্ট করেছি, এই কানেক্ট করার কারণ ছোটাছুটি করা ইলেকট্রনগুলো যেন ধাতব প্লেটে গিয়ে পড়ে। তাহলে এখানে এই ফিলামেন্ট থেকে এফের দিকে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে কোন পদ্ধতিতে? তাপীয় আয়ন নিঃসরণ পদ্ধতিতে। কোন পদ্ধতি? তাপীয় আয়ন নিঃসরণ পদ্ধতি। ঠিক আছে, এইটা প্রথম। তাহলে 1883 সম্ভবত 1883 সালে টমাস আলভা এডিসন এই অ্যাডিশন ক্রিয়াটা এটা আবিষ্কার করলেন। পরবর্তীতে 1904 সালে ফ্লেমিং এই অ্যাডিশনকে ফলো করে, অ্যাডিশনের এই ক্রিয়াটাকে অনুসরণ করে তিনি কি করলেন? তিনি ডায়োড আবিষ্কার করলেন। কত সালে? 1904 সালে। এই অ্যাডিশন ক্রিয়াকে লক্ষ্য করে তিনি একটা একমুখী ভাল্ব আবিষ্কার করলেন। একমুখী ভাল্বটাকেই বলা হচ্ছে ডায়োড। তিনি ডায়োড আবিষ্কার করলেন। ফ্লেমিং 1904 সালে ডায়োড আবিষ্কার করলেন। ডায়োড আবিষ্কার করলেন 1904 সালে ফ্লেমিং। আবার 1906 সালে ফরেস্ট এই ভ্যাকুয়াম টিউবের আরেকটা তৃতীয় তড়িৎদ্বার প্রবেশ করলেন। এখানে কিন্তু দুইটা, একটা হচ্ছে তড়িৎদ্বার F আর একটা হচ্ছে ফটোগ্রাফি প্লেট, ধাতব প্লেট P, দুইটা এখানে। আর 1906 সালে ফরেস্ট আরেকটা তড়িৎদ্বার প্রবেশ করে এই ভ্যাকুয়াম টিউবের ব্যাপক উন্নতি সাধন করলেন। ঠিক আছে, আর যেহেতু তিনটা তড়িৎদ্বার ছিল কার? ফরেস্টের, তাই তিনি তার নাম দিলেন ট্রায়োড। কি নাম দিলেন? ট্রায়োড। আবার বলছি, ভালো করে শোনো। টমাস আলভা এডিসন এই ভ্যাকুয়াম টিউব প্রথম আবিষ্কার করলেন 1883 সালে। আর এই টমাস আলভা এডিসনকেই ফলো করে 1904 সালে ফ্লেমিং ডায়োড আবিষ্কার করলেন। ডায়োড, দুইটা তড়িৎদ্বার আছে তাই ডায়োড আবিষ্কার করলেন। আর 1906 সালে ফরেস্ট আরেকটা তড়িৎদ্বার প্রবেশ করালেন, করে এর ব্যাপক উন্নতি ঘটালেন, আর সেইটা তিনি এটার নাম দিলেন ট্রায়োড। ঠিক আছে,
তাহলে এখন আমাদের কথা হলো ভ্যাকুয়াম টিউব। এই ভ্যাকুয়াম টিউব দিয়ে কি করা হয়, এই যন্ত্রাংশের যে ক্রমবিকাশ হয়েছিল এই ভ্যাকুয়াম টিউব দিয়ে করা হয়েছিল। 1946 সালে সর্বপ্রথম 1800 ভ্যাকুয়াম টিউব দিয়ে কম্পিউটার তৈরি করেছিলেন প্রথম। ইউএনআইএসি, ইউনিক নামের একটা কম্পিউটার প্রথম তৈরি করেছিলেন 1946 সালে 1800 ভ্যাকুয়াম টিউব দিয়ে। এই ভ্যাকুয়াম টিউব দিয়ে প্রথম আবিষ্কার করেছিলেন। আর এটা ছিল ইলেকট্রনিক্সের ক্রমবিকাশ যে হয়েছিল তার প্রথম ধাপ। এবার আমরা কিন্তু জানলাম ডায়োড আবিষ্কার করেছেন কে? ফ্লেমিং। এখন আমরা ডায়োড সম্পর্কে জানব। ডায়োডটা কি? পিএন জংশনকেই ডায়োড বলে। সরি, হ্যাঁ ঠিক আছে, পিএন জংশন, এটা হ্যাঁ পিএন জংশনকেই পিএন জংশনকেই ডায়োড বলে, আর ট্রানজিস্টরকে ট্রায়োড বলে। একটু জেনে রাখো, পিএন জংশনকে বলে ডায়োড আর হচ্ছে ট্রানজিস্টরকে বলা হয় ট্রায়োড। এখন এই ডায়োড বা পিএন জংশন জানার আগে আমাদের পরিবাহী অন্তরক এবং অর্ধপরিবাহী পদার্থ কি এই সম্পর্কে একটু জানা লাগবে। তাহলে আমরা ভ্যাকুয়াম টিউব জেনে ফেলেছি, পরিবাহীটা কি এটা একটু জানি। পরিবাহী যার মধ্য দিয়ে সহজেই বিদ্যুৎ চলাচল করতে পারে তাকে পরিবাহী পদার্থ বলে। জানলাম অন্তরক কি? যার মধ্য দিয়ে বিদ্যুৎ চলাচল করতে পারে না সেটাকে বলা হয় অন্তরক। আর অর্ধপরিবাহী স্বাভাবিক অবস্থায় যার মধ্য দিয়ে বিদ্যুৎ চলাচল করে না, চাপ তাপ বা অন্য কোনো কারণে তার মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে। অর্ধপরিবাহী কি সেটা জানো। অর্ধপরিবাহী হচ্ছে যার মধ্য দিয়ে স্বাভাবিকভাবে বিদ্যুৎ চলাচল করে না, কিন্তু অন্য কোনো কারণে চাপ তাপ বা অন্য কোনো কারণে তার মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করা যায়। এখন এই অর্ধপরিবাহীর ব্যাপক উন্নতি ঘটানো হয়েছে এই ডায়োড আবিষ্কার করার জন্য, ট্রানজিস্টর আবিষ্কার করার জন্য অর্ধপরিবাহীকে কাজে লাগানো হয়েছে। তার মানে এখন আমরা বুঝতে পারছি যে অর্ধপরিবাহী বিষয়টা আলোচনার দাবিদার রাখে। তাহলে অর্ধপরিবাহীটা কি সেটা আমরা সংজ্ঞাতে জেনেছি যে যার মধ্য দিয়ে বিদ্যুৎ এমনিতেই যায় না অর্ধপরিবাহী, কিন্তু অন্য কোনো কারণে তার মধ্য দিয়ে বিদ্যুৎ চলাচল করতে পারে। ঠিক আছে, তাহলে অর্ধপরিবাহী পদার্থ কোনগুলো? একটা হচ্ছে জার্মেনিয়াম, আরেকটা হচ্ছে সিলিকন। জার্মেনিয়াম এবং সিলিকন এরা হচ্ছে অর্ধপরিবাহী পদার্থ। ঠিক আছে, এর মধ্য দিয়ে স্বাভাবিকভাবে বিদ্যুৎ যাবে না, কিন্তু অন্য কোনো কারণে কিছু করলে তার মধ্য দিয়ে বিদ্যুৎ যাবে। তাহলে চলো আমরা এই সিলিকনের কেলাস গঠন করব। এই কেলাস গঠন করে বুঝবো যে এর মধ্য দিয়ে বিদ্যুৎ পরিবহন করে কিনা এটা একটু জানবো। অর্থাৎ এই যে অর্ধপরিবাহী পদার্থকে পরিবাহী করাটা আমাদের লক্ষ্য। হ্যাঁ, তাহলে কেলাস গঠন করব কিভাবে? দেখো, সিলিকনের যোজ্যতা ইলেকট্রন কত? 4। তার মানে সিলিকনের হ্যান্ড থাকবে 4টা, সর্বশেষ শক্তি স্তর ইলেকট্রন থাকবে কয়টা? 4টা। এই গঠনটা আমরা কেলাস গঠন করব, মানে একটা সিলিকনের অনেকগুলো সিলিকন একসাথে কেলাস গঠন করব। কিভাবে? দেখো, এই সিলিকনের কেলাস গঠন করলাম। সিলিকনের সর্বশেষ শক্তি স্তরে 4টা ইলেকট্রন থাকবে। মজার ব্যাপার হচ্ছে কি, দেখো এই যে এই সিলিকনের দেখো 1টা 2টা 3টা, এই একটা 4টা ইলেকট্রন আছে। আবার এই সিলিকনেরও 4টা আছে, এই একটা এইটা আর এইটা। এই সিলিকনেরও 4টা আছে। দেখো এই সিলিকনের এই যে একটা আর একটা। আবার এই সিলিকনেরও 4টা আছে। মজার ব্যাপার কি সেটা, প্রত্যেকটা পরমাণুই কিন্তু সর্বশেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রন পেতে চাই, পেয়ে স্থিতিশীল হতে চাই, 8টা অষ্টক পূর্ণ করতে চাই। কিন্তু সিলিকনের সর্বশেষ শক্তি স্তরে 4টা ইলেকট্রন আছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে কেলাস গঠন করার কারণে কি হয়েছে, এর এই 4টা এবং এর এই 4টা মিলে 8টা হয়েছে। দেখো এই যে 2 2 4 2 6 আর 2 8, প্রত্যেকটা দেখো এই যে এটা 2
4 6 8, এটা দেখো 2 4 6 8, এই প্রত্যেকেই কেলাস গঠন করে স্থিতিশীল হয়ে আছে, অর্থাৎ চার্জ নিরপেক্ষ হয়ে আছে। এখন তোমার মনে হতে পারে যে এখানে 1 2 4 6 আর 1 7টা 8টা কই হলো? আসলে এখানে যদি আরেকটা সিলিকন থাকতো তাহলে আরেকটা ইলেকট্রন আসতো, এটা যেহেতু আরেকটা নাই, আরো এখানে কিন্তু দিতে পারতাম, এটা দেখাইনি, এই জন্য এখানে একটা ইলেকট্রনও দেখাইনি। প্রত্যেকটাতে একটা সিলিকন ঢুকলে আর একটা ইলেকট্রন ঢুকতো। সেক্ষেত্রে দেখো এই সিলিকনের কেলাসে লক্ষ্য করলে দেখবো যে প্রত্যেকটা সিলিকনই চার্জ নিরপেক্ষ হয়ে আছে, অষ্টকপূর্ণ হয়ে আছে। তো অষ্টকপূর্ণ যদি হয়ে থাকে তাহলে তো তার মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে না, স্বাভাবিক ঘটনা। কিন্তু যেটা ঘটবে যে এই যে কেলাস গঠন করলাম, সিলিকনের কেলাস গঠন করলাম, এইটা যদি কক্ষ তাপমাত্রা পাই, কক্ষ তাপমাত্রা কত? 25 ডিগ্রি সেলসিয়াস, 25 ডিগ্রি সেলসিয়াস যদি কক্ষ তাপমাত্রা পাই, তাহলে কি হবে? এই বন্ধনগুলোর মধ্যে কিছু কিছু বন্ধন ভেঙে যাবে। লক্ষ্য করো ভালো করে, যদি কক্ষ তাপমাত্রা পাই অর্থাৎ 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পাই, তাহলে এই বন্ধনগুলোর মধ্যে কিছু কিছু বন্ধন ভেঙে যাবে। ধরলাম এই বন্ধনটা ভেঙে গেল, এখানে দুইটা বন্ধন, দুইটা ইলেকট্রন একসাথে বন্ধনে আছে, এটা ভেঙে গেছে। তাহলে এখানে যদি ভেঙে যায়, এখানে একটা যদি ভেঙে যায়, এই যে মিশিয়ে দিলাম, তাহলে একটা ইলেকট্রন এখান থেকে বের হয়ে গেল। যদি একটা ইলেকট্রন এখানে বের হয়ে যায়, তাহলে এখানে কি হবে? একটা গর্তের সৃষ্টি হবে, একটা হোল সৃষ্টি হবে। বুঝতে পারছো কি? কারণ এখান থেকে যদি একটা ইলেকট্রন চলে যায় তাহলে একটা গর্ত সৃষ্টি হবে, এটা খুব স্বাভাবিক ঘটনা। কারণ ধরো 4টা চেয়ার আছে, 4 চেয়ারেই 4 জন মানুষ বসে আছে। এখন একটা চেয়ার থেকে যদি একটা মানুষ উঠে যায় তাহলে ওই চেয়ারটা ফাঁকা হয়ে যাবে, ঠিক আছে না? আবার ওই মানুষটা যদি আবার ওই চেয়ারে বসে যায় তাহলে ওই চেয়ারটা ভর্তি হয়ে যাবে। তাহলে আমরা বুঝাবার চাচ্ছি কি, মানুষটা যখন উঠে গেল তখন আমরা মানুষটা চলে যাওয়াটাকে আমরা নেগেটিভ ধরতেছি, ঠিক সেরকম এই বন্ধন ভেঙে ইলেকট্রন বাড়ে যাচ্ছে, এটাকে আমরা যদি নেগেটিভ ধরি, তাহলে ওই লোকটা উঠে গেল, একটা চেয়ার ফাঁকা হয়ে গেল, তার মানে আরেকজন লোক বসতে পারবে, সেজন্য চেয়ারটাকে আমরা পজিটিভ ধরতে পারি। ঠিক সেরকম এখানে এই ইলেকট্রন যখন একটা বার হয়ে যাবে তখন এখানে একটা হোল সৃষ্টি হবে, এই হোলটাকে আমরা পজিটিভ চার্জ যুক্ত ধরে নিতে পারি। অর্থাৎ এই গর্তটা হচ্ছে পজিটিভ চার্জ যুক্ত আর এই ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ যুক্ত। তাহলে এখানে একটা বন্ধন ভেঙে গেল, ধরলাম এখানে একটা বন্ধন ভেঙে গেল, তাহলে এখানে একটা বন্ধন যদি ভেঙে যায় তাহলে এখানে একটা গর্ত সৃষ্টি হবে, এই ইলেকট্রনটা এখান থেকে বেরিয়ে হয়ে গেল, তার মানে এখানে একটা গর্ত সৃষ্টি হলো। কত তাপমাত্রায়? কক্ষ তাপমাত্রায় এই ঘটনা ঘটছে। ধরো এখান থেকে একটা ইলেকট্রন বের হয়ে গেল, তাহলে এখানে যদি একটা ইলেকট্রন বের হয়ে যায় তাহলে এখানে একটা ফাঁকা স্থান তৈরি হয়ে যাবে। এভাবে বিভিন্ন জায়গায় যদি ফাঁকা স্থান তৈরি হয় এবং ইলেকট্রন বের হয়ে যায় তাহলে কি হবে? কক্ষ তাপমাত্রা পেলে এরকম ঘটনা ঘটবে। তাহলে আমরা গর্তগুলোকে বললাম পজিটিভ চার্জযুক্ত আর ইলেকট্রনকে নেগেটিভ চার্জযুক্ত। এখন দেখো এখান থেকে একটা ইলেকট্রন বের হয়ে গেছে, এখন এই ইলেকট্রনটা কি এখানেই থাকবে? না, এই ইলেকট্রনগুলো এই কেলাসের মধ্যে ঘোরাঘুরি করবে, সতত সঞ্চরণশীল মুক্ত ইলেকট্রন ঘোরাঘুরি করবে। এখন তোমার মনে হতে পারে একটা মুক্ত ইলেকট্রন আছে তার মানে বিদ্যুৎ পরিবহন করবে, কিন্তু না, করবে না। কেন করবে না সেটা বলছি। এখানে একটা ইলেকট্রন আছে, এও কিন্তু ছোটাছুটি করছে, এখানে একটা ইলেকট্রন এখান থেকে বের হয়ে গেছে, এও ছোটাছুটি করছে। এখন কথা হলো এই ইলেকট্রনগুলো ছুটে ছুটে কি হবে? ধরো এই ইলেকট্রন ছুটে এখান থেকে এসে এই গর্তটা পূরণ করে ফেললো, অর্থাৎ এই যে লোক আমরা বললাম 4টা চেয়ার আছে, এখন 4 জন লোকই যদি উঠে যায়, আবার 4 জন লোকই যদি চেয়ারে বসে, তাহলে তো আবার আগের যে অবস্থা স্থিতিশীল ছিল স্থিতিশীলই থেকে গেল। ঠিক সেরকম ইলেকট্রনগুলো ছোটাছুটি করে এই ইলেকট্রন এসে যদি এই গর্ত পূরণ করে ফেলে তাহলে কি হবে? এই ইলেকট্রনটা বাদ হয়ে গেল, এখন এই ইলেকট্রন থাকলো, এই ইলেকট্রনও কিন্তু ঘোরাঘুরি করছে, কি করবে? এও গর্ত খুঁজবে, এই ইলেকট্রন গিয়ে এই গর্তটা পূরণ করলো, তাহলে এখানে আবার ইলেকট্রন ঢুকে গেল, এই ইলেকট্রনটা বাদ হয়ে গেল, তাহলে আরেকটা ইলেকট্রন এও ছুটাছুটি করছে, এও কিন্তু গর্ত খুঁজবে, হোল খুঁজবে, এ আবার এই ইলেকট্রনটা পূর্ণ করে ফেললো। তাহলে কি হলো? পূর্ণ করে ফেললো, তার মানে কি? স্থিতিশীল হয়ে গেল। তার মানে এই বিশুদ্ধ সিলিকন
বিশুদ্ধ যদি কোনো ক্লাস গঠন করি, বিশুদ্ধ সিলিকনের ক্লাস বা জার্মেনিয়ামের ক্লাস যদি গঠন করি, তাহলে কিন্তু চার্জ নিরপেক্ষ হবে। যতই কক্ষ তাপমাত্রায় ইলেকট্রনগুলো ছোটাছুটি করুক, গর্ত হোল সৃষ্টি হোক, তারপরেও কেন হবে সেটা বুঝালাম। কারণ ইলেকট্রনগুলো ঘোরাঘুরি করবে, করে এই ইলেকট্রনগুলো এক একটা হোল পূরণ করবে, প্রত্যেকটা ইলেকট্রন প্রত্যেকটা হোল পূরণ করবে, গর্ত পূরণ করবে, ফলশ্রুতিতে আবার চার্জ নিরপেক্ষ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কি আমাদের উদ্দেশ্য অর্ধপরিবাহীকে একটু পরিবাহী করা, কিন্তু তো করতে পারলাম না। যদি শুধুমাত্র এই সিলিকন দিয়ে ক্যালাস গঠন করি কিংবা জার্মেনিয়াম দিয়ে, অর্থাৎ অর্ধপরিবাহী পদার্থ দিয়ে যদি ক্যালাস গঠন করি আর ওর মধ্যে অন্য কোনো অপদ্রব্য না ঢুকাই, তাহলে কিন্তু অর্ধপরিবাহী থাকবে, কোনোভাবেই পরিবাহী হবে না। সেজন্য আমাদের লক্ষ্য কি হবে? আমাদের লক্ষ্য হবে যে হচ্ছে এরই মধ্যে অপদ্রব্য হিসাবে অন্য কোনো একটা কিছু ঢুকাতে হবে। তাহলে কোনো এই যে বিশুদ্ধ সিলিকন বা বিশুদ্ধ জার্মেনিয়ামের ক্লাসের মধ্যে যদি অপদ্রব্য অন্য কোনো পরমাণু ঢুকায়, তাহলে সেটাকে ড্রপিং বলে। ঠিক আছে, এখন কোনটা ঢুকাবো? সিলিকনের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন কয়টা? 4টা। যোজ্যতা স্তরে ইলেকট্রন কয়টা? 4টা। তাহলে যার 5টা, সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন 5টা, অথবা 4 থেকে 1 কম 3টে, 5টা অথবা 3, 5 অথবা 3, সেই সকল পরমাণুগুলো ঢুকাতে হবে। তাহলে কোনটা ঢুকাবো? চলো যে কোনো একটা। তাহলে 5 যার, ধরো ফসফরাস, এই যে এখানে যে কোনো একটা সিলিকন সরিয়ে আমরা ফসফরাস ঢুকালাম। ঠিক আছে, এখন দেখো ফসফরাস ঢুকালে কি হবে। এই ফসফরাস ঢুকালাম, ফসফরাসের কিন্তু সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন কয়টা? 5টা আছে। এখন দেখো এই 5টার মধ্যে ফসফরাসের একটা, 4টে, আরেকটা ইলেকট্রন লাগবে, সেটা কোথায় থাকবে? এই আরেকটা ইলেকট্রন মনে করো এই যে এখানে মুক্ত অবস্থায় হয়ে গেল, একটা ইলেকট্রন মুক্ত অবস্থায় হয়ে গেল। তাহলে এই যে এখানে দেখো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পেলে বিভিন্ন জায়গায় ইলেকট্রন ছোটাছুটি হবে, গর্ত হবে, আর সেই ইলেকট্রনগুলো সেই গর্তগুলো পূরণ করবে। কিন্তু এই যে একটা ইলেকট্রন ফসফরাসের অতিরিক্ত আছে, এই ইলেকট্রনের আধিক্যের কারণে, অতিরিক্তের কারণে, ইলেকট্রনের সংখ্যা বেশি হওয়ার কারণে এর মধ্যে পরিবাহী হবে, বিদ্যুৎ পরিবহন করবে। আর এইটাকে এন টাইপ পরিবাহী বলে। অর্থাৎ ইলেকট্রনের সংখ্যা বেশি হলে সিলিকনের যে অর্ধপরিবাহী পদার্থের সর্বশেষ শক্তি স্তরে 4টা ইলেকট্রন আছে, এখান থেকে একটা বেশি ইলেকট্রন যার বেশি, সেই পদার্থ যদি ঢুকাই, তাহলে যে পরিবাহী হবে সেটাকে এন টাইপ পরিবাহী বলে। এই যে এন টাইপ পরিবাহী বলে। অর্থাৎ এন মানে নেগেটিভ, তার মানে কি ইলেকট্রনের সংখ্যা বেশি হবে। কখন বেশি হবে? যখন সিলিকনের তো 4টা যোজ্যতা স্তরের ইলেকট্রন 4টা, আর ফসফরাসের 5টা, যার 5টা ঢুকালেই তো একটা ইলেকট্রন বেশি হবে। সুতরাং গর্তের চেয়ে ইলেকট্রন যখন আধিক্য হবে, তখন সেই ক্লাসকে বলবো আমরা এন টাইপ অর্ধপরিবাহী ক্লাস। ঠিক আছে, নিশ্চয় বুঝেছি এন টাইপ অর্ধপরিবাহী কি। এখন হচ্ছে কি এন টাইপ আমরা বুঝলাম, এখন কথা হচ্ছে পি টাইপ কি। পি টাইপ ক্লাস কি? পি টাইপ কি নিশ্চয় বুঝতে পেরেছো। আমরা কিন্তু বলেছিলাম প্রথমেই হোল, গর্তটাকে আমরা পজিটিভ ধরেছি আর ইলেকট্রনকে নেগেটিভ ধরেছি। কোনো এক জায়গা থেকে যদি বন্ধন ভেঙে ইলেকট্রন বেরিয়ে যায়, তাহলে ওখানে গর্তের সৃষ্টি হবে। ঠিক আছে, ধরলাম এখান থেকে একটা ইলেকট্রন বের হয়ে গেছে, তাহলে এখানে একটা গর্ত সৃষ্টি হয়েছে। ধরলাম এখান থেকে একটা ইলেকট্রন বের হয়ে গেছে, তাহলে এখানে একটা গর্তের সৃষ্টি হয়েছে। ঠিক আছে, এখন আমরা কি করব? সিলিকনের তো সর্বশেষ শক্তি স্তরে 4টা ইলেকট্রন, এখানে যার সর্বশেষ শক্তি স্তরে 5টা ইলেকট্রন, সেই সকল পরমাণুর মধ্যে একটা আমরা ফসফরাস দিয়ে
বুঝিয়ে দিলাম গর্তের চাইতে ইলেকট্রন বেশি, আর এই জন্য ইলেকট্রন বেশি হওয়ার জন্য সেটাকে এন টাইপ অর্ধপরিবাহী কেলাস বলা হয়েছে। আর এবার যেটা করব, একটা ইলেকট্রন কম এমন একটা পদার্থ ঢুকাবো, সেটা হতে পারে অ্যালুমিনিয়াম। এই অ্যালুমিনিয়াম ঢুকালাম। এখন অ্যালুমিনিয়ামের সর্বশেষ শক্তি স্তরে 3টা ইলেকট্রন আছে। তাহলে দেখো 3টা যদি হয় তাহলে একটা, 2টা আর একটা 3টে, তাহলে এখানে একটা গর্তের সৃষ্টি হবে। লক্ষ্য করো, নিশ্চয়ই এখানে একটা গর্তের সৃষ্টি হবে। তাহলে দেখো এই ইলেকট্রন ঘুরতেছে, এই ইলেকট্রনও ঘুরতেছে, ধরলাম এই ইলেকট্রন এই গর্ত পূরণ করলো, এই ইলেকট্রন এই গর্ত পূরণ করলো, তাহলে দেখো গর্ত আর একটা অবশিষ্ট থেকে গেল। তার মানে গর্তের আধিক্য হলো, হোলের আধিক্য হলো। এই হোল, এটা গর্তটাকে আমরা পজিটিভ ধরেছিলাম, তার মানে কি পজিটিভ বেশি হয়ে গেল, ইলেকট্রন থেকে গর্তের সংখ্যা বেশি হলো। সুতরাং এই অর্ধপরিবাহী কেলাসকে আমরা বলবো পি টাইপ অর্ধপরিবাহী কেলাস। ঠিক আছে, এখন ফাইনালি প্রশ্ন হতে পারে এন টাইপ অর্ধপরিবাহী এবং পি টাইপ অর্ধপরিবাহী এই দুটোই কি তড়িৎ নিরপেক্ষ কিনা, এটা প্রশ্ন হতে পারে। তাহলে উত্তর হবে কি হ্যাঁ, ফাইনালি কিন্তু তড়িৎ নিরপেক্ষ। কেমন করে? এই যে অ্যালুমিনিয়াম থেকে একটা ইলেকট্রন যে কমে গেল, দেখো একটা ইলেকট্রন কমে গেল, তাহলে অ্যালুমিনিয়ামের নিউক্লিয়াসে কিন্তু একটা গর্তের সৃষ্টি হয়ে গেল। লক্ষ্য করো ভালো করে, অ্যালুমিনিয়ামের নিউক্লিয়াস লক্ষ্য করো, অ্যালুমিনিয়াম থেকে যদি একটা ইলেকট্রন শর্ট হয়, তাহলে অ্যালুমিনিয়ামের নিউক্লিয়াস থেকে একটা গর্তের সৃষ্টি হবে। তার মানে কি একটা ইলেকট্রন নেগেটিভ আর একটা গর্ত পজিটিভ, তার মানে দুইটা মিলে হয়ে গেল কি চার্জ নিরপেক্ষ। সুতরাং এটা হবে চার্জ নিরপেক্ষ। ঠিক এরকম করে ফসফরাস ঢুকানোর কারণে একটা ইলেকট্রন সংখ্যা বেশি হয়ে গেছিল, তার মানে কি এই ফসফরাসের নিউক্লিয়াসে একটা গর্তের সংখ্যা কমে গেছিল। এইভাবে পি টাইপ এবং এন টাইপ অর্ধপরিবাহী কিন্তু ফাইনালি চার্জ নিরপেক্ষ, এটা মনে রাখতে হবে। আর এন টাইপ অর্ধপরিবাহী কি বলেছি, যে যদি একটা সিলিকন থেকে একটা বেশি ইলেকট্রন যার সেই সকল মানে যোজ্যতা স্তরের ইলেকট্রন বেশি একটা, সেইটা ঢুকালে ইলেকট্রনের আধিক্য হবে, তাই ইয়াকে এন টাইপ অর্ধপরিবাহী বলে। আর একটা পি টাইপ অর্ধপরিবাহী বোঝা গেছে। এবার হচ্ছে পিএন জংশন কি, এইটা দেখো পিএন জংশন মানে এমনি বুঝতে পারছো, জংশন সংযুক্ত করা, তার মানে পি টাইপ আর এন টাইপকে সংযুক্ত করব। পি টাইপ আর এন টাইপকে সংযুক্ত করব, দেখো কিভাবে, পি টাইপ আর এন টাইপকে আমরা সংযুক্ত করব। এইটা ধরে নিলাম পি টাইপ আর এটা ধরে নিলাম এন টাইপ। ঠিক আছে, এখন ব্যাটারির সঙ্গে এই পি মানে কি পজিটিভ, তাহলে এর মধ্যে কি আছে গর্ত, হোল, তাই না? এর মধ্যে গর্ত থাকবে, এগুলো গর্ত বোঝাতে চাচ্ছি, এভাবে গর্ত থাকবে এখানে। আর এন নেগেটিভ, এখানে কি থাকবে ইলেকট্রন থাকবে, এভাবে আমরা বোঝাচ্ছি ইলেকট্রন, অসংখ্য এখানে ইলেকট্রন থাকবে। ঠিক আছে, এখন ব্যাটারির সাহায্যে সংযোগ দিব, দেখো কোনটার সাথে কোনটা দেব, এইটা হচ্ছে নেগেটিভ, এটা পজিটিভ। ব্যাটারি কিন্তু জানতে হবে, এই যে বড় সেটা কিন্তু পজিটিভ আমরা জানি, আর ছোট এটা নেগেটিভ। একটা ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সঙ্গে এন টাইপ আর ধনাত্মক প্রান্তের সঙ্গে পি টাইপ সংযুক্ত করলাম, কি ঘটনা ঘটবে দেখো, এখান থেকে ইলেকট্রনগুলো কি করবে, এই ইলেকট্রনগুলো বিকর্ষিত হবে, এই এন টাইপের সাথে এই ইলেকট্রনগুলো বিকর্ষিত হবে, অর্থাৎ এই ইলেকট্রনগুলো বিকর্ষিত হওয়ার কারণে এখানকার কিছু ইলেকট্রন এই পিএন জংশন, অর্থাৎ যেখানে জোড়া হয়েছে সংযোগ হচ্ছে, এই সংযোগের কাছাকাছি কিছু ইলেকট্রন চলে যাবে।
লক্ষ্য করো আবার কি বললাম। এই ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সঙ্গে এন টাইপ অর্ধপরিবাহীর বিকর্ষণ হওয়ার কারণে কি ঘটনা ঘটবে, এখান থেকে কিছু ইলেকট্রন এই যে সংযোগ পি এবং এন টাইপ এই যে সংযোগ ঘটেছে এই সংযোগের কাছাকাছি চলে যাবে। আবার এই যে পজিটিভ এর পজিটিভ প্রান্ত এই ব্যাটারি এই হচ্ছে পি টাইপের সঙ্গে সংযুক্ত করার কারণে এখান থেকে গর্তগুলো এর সঙ্গে এর কাছে চলে আসবে। ঠিক আছে, এখন এই যে পি টাইপের সঙ্গে এই ব্যাটারি ধনাত্মক প্রান্ত বিকর্ষিত হওয়ার জন্য কি হবে, বিকর্ষিত হবে, কিন্তু আকর্ষণ না, বিকর্ষণ, কারণ এটা পজিটিভ এটা পজিটিভ, বিকর্ষিত হবে। এই বিকর্ষিত হওয়ার কারণে এখান থেকে কিছু গর্ত এর কাছাকাছি চলে যাবে, এই সংযোগের কাছাকাছি চলে যাবে। ঠিক আছে, যাওয়ার পর কি হবে, এই ইলেকট্রনগুলো সংযোগ অতিক্রম করে এইটা এই গর্ত পূরণ করবে। ফলশ্রুতিতে এই সংযোগ ঘটার কারণে এই যে ইলেকট্রন এখানে অতিক্রম করলো, ফলশ্রুতিতে এর মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে। এইটাকে বলা হয় পিএন জংশন বা ডায়োড। ডায়োড কেন, পি টাইপ আর এন টাইপ দুইটা মিলে তৈরি করা হয়েছে, এই জন্য এটাকে ডায়োড বলে বা পিএন জংশন বলে। এই ঘটনাটা ঘটবে, আবার কিন্তু কি হবে, আবার এখান থেকে কিছু গর্ত চলে যাবে, এখান থেকে কিছু ইলেকট্রন আসবে, এই ইলেকট্রনগুলো এটা পার হয়ে এসে গর্তগুলো পূরণ করবে, এভাবে প্রবাহিত হবে। এই সংযোগটাকে অর্থাৎ পি এবং এন সংযোগ, পি টাইপ এবং এন টাইপ অর্ধপরিবাহীর সংযোগে যে জংশন তৈরি হয় তাকে কিন্তু আমরা বলি হচ্ছে পিএন জংশন বা ডায়োড। ঠিক আছে, এখন কথা হচ্ছে এই যে ব্যাটারির ধনাত্মক প্রান্তের সঙ্গে পি টাইপ অর্ধপরিবাহী আর ঋণাত্মক প্রান্তের সাথে এন টাইপ অর্ধপরিবাহী সংযুক্ত করা হয়েছে, এই সংযুক্তের যদি উল্টা ঘটনা ঘটে তাহলে কিন্তু পিএন জংশন বা ডায়োড তৈরি হবে না। তার মানে কি, এই যে ঘটনা ঘটছে ধনাত্মকের সঙ্গে ধনাত্মক আর ঋণাত্মকের ব্যাটারি ঋণাত্মকের সঙ্গে এন টাইপ এই যুক্ত বাদ দিয়ে ব্যাটারির যদি এটা উল্টানো হয়, অর্থাৎ এই পারে ঋণাত্মক আর এই পারে যদি ধনাত্মক আনা হয় তাহলে কিন্তু পিএন জংশন তৈরি হবে না, বিদ্যুৎ প্রবাহিত হবে না। ঠিক আছে, তাহলে আজকে এই যে পিএন জংশন শিখে ফেললাম। আজকের ক্লাসটা এই পর্যন্তই। তো আশা করছি সবাই ভালো থাকবে।